মায়ের নামাঙ্কিত প্রতিষ্ঠানে আমরা প্রতিদিন আসছি। আমাদের শিক্ষা জীবন যার ছত্রছায়ায় প্রতিদিন অতিবাহিত হয়, সেরকম একটি বিশেষ দিনে আমরা পেয়েছি ঠাকুর মা স্বামীজির আদর্শ নিয়েই যাদের জীবনে ব্রতই তাদের দেখানো পথে চলে সমাজের নতুন নতুন সংস্কার সাধন করা। তমলুক রামকৃষ্ণ মঠ ও মিশনের সহসম্পাদক স্বামী একরূপানন্দজি সঙ্গে এসেছেন আমার এককালীন সতীর্থ প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী সরোজ কুমার জানা, যিনি শিক্ষকতার পাশাপাশি সেই ঠাকুরমা স্বামীজির আদর্শকেই জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেছেন। এখনও তিনি তার প্রতিটি ক্ষণ সেই চিন্তাতেই ব্যয়িত করেন যে ঠাকুরমা স্বামীজির আদর্শ আগামী প্রজন্মের মধ্যে পৌঁছে দিতে হবে। আমি আমার বিদ্যালয়ের সকলের পক্ষ থেকে তাদের আভূমি শ্রদ্ধা এবং প্রণাম জানাই, অনেক কৃতজ্ঞতা জানাই যে সারা জেলা ঘুরে ঘুরে তারা এই অনুষ্ঠান করছেন, সেখানে আমার বিদ্যালয়ের নামটিকেও তারা তালিকাভুক্ত করেছেন। আমার মেয়েদেরও যে মূল্যবোধ শিক্ষার প্রয়োজন আছে সেটি তারা অনুভব করেছেন। তারাই কিন্তু বারে বারে আমন্ত্রণ জানিয়েছে, আমি একবারও তাদের কাছে পৌঁছতে পারিনি। সেজন্য আজকে আমি ক্ষমা চাইছি মহারাজের কাছে। আমার সেখানে উপস্থিত থাকার কথা ছিল, এই বিষয়ে অনেকগুলি মিটিং হয়েছে, কিন্তু কাজের ব্যস্ততার দোহাই দিয়ে আমি উপস্থিত হতে পারিনি। সেজন্য যদি কিছু ত্রুটি হয়ে থাকে আমি মহারাজের কাছে ক্ষমা চেয়ে নেব। মঞ্চে ঠাকুরমা স্বামীজির প্রতিকৃতিতে আমি শ্রদ্ধা জানাই। আমার সহকর্মীবৃন্দ এবং আমার স্নেহের ছাত্রীরা সবাইকেই আমি অভিনন্দন এবং ভালোবাসা জানাই। আজকে যে বিষয়টি আলোচিত হবে সেটি আর কিছুই নয়, জীবনে সঠিক দিশা দেখাবে। আমরা উদ্বোধনী সঙ্গীতে শুনেছি, তোমারই করিয়াছে জীবনের ধ্রুবতারা। এই জীবন সময়ের সমুদ্রে ভেসে চলেছে, জন্মেছি যখন একদিন মৃত্যুও হবে। এই সীমাবদ্ধ সময়ের মধ্যে দিয়ে আমরা চলব, আর সেই চলার পথে দিশা দেখাবে এই মনীষীদের জীবনী। তাই স্বামীজি যেটি বলেছিলেন আমাদের জন্য, কারণ যখন স্বামীজি কাজ করেছিলেন, আমরা যে ঠাকুরমা স্বামীজির কথা বলি আজকে যত সহজে আমরা বলতে পারছি, যখন তারা এসেছিলেন তখন কিন্তু ভারতবর্ষ ইংরেজ শাসনের পরাধীনতার বেড়াজালে আবদ্ধ। ভীষণভাবে কুসংস্কার, অশিক্ষা, অজ্ঞানতার অন্ধকারে প্রাদেশিকতা, ধর্মান্ধতা মানুষকে মানুষ বলে গণ্য করত না। ধনী দরিদ্রের একটা বিশাল ভেদ, সেই জায়গায় দাঁড়িয়ে তারা সমাজকে দিশা দেখাচ্ছে। এটি অত্যন্ত কঠিন একটি কাজ। তো তখন যারা আমাদের জন্য সমাজ সংস্কারকের ভূমিকা এসেছিলেন, স্বামীজি একটি কথাই বলেছিলেন, তোমরা মেয়েদের সমস্যা সমাধান করবার কে? ওদের শুধু শিক্ষাটুকু দিয়ে দাও, ওদের সমস্যা ওরা নিজেরাই সমাধান করবে। আমার ছাত্রীদের কাছে এইটি আমারও কথা, আমরা যদি সত্যিকারের শিক্ষিত হই, স্বামীজির যে শিক্ষা স্বামীজি দিতে চেয়েছিলেন, যে শিক্ষা চরিত্র গঠন করায়, যে শিক্ষা নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করে, যে শিক্ষা আমাদের আত্মবিশ্বাসী করে তোলে, সেই শিক্ষাই প্রকৃত শিক্ষা। সেটি যদি আমাদের মধ্যে থাকে তাহলে কিন্তু আমরা আমাদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করে নিতে পারবো। কারোর সাহায্য লাগবে না, কারোর মুখের দিকে তাকিয়ে বাঁচতে হবে না। শুধু আমি কে, কেন এসেছি, আর আমাকে সঠিক দিশা দেখাবে কারণ যার নামাঙ্কিত প্রতিষ্ঠানে আমরা প্রতিদিন আসছি, সেই মা প্রতিদিন শেখাচ্ছে ভালোবাসার সব হয়। শুধু ভালোবাসতে হবে, নিজেকে ভালোবাসতে হবে,
তবেই দেখবে তোমার আশেপাশে থাকা মানুষগুলো তারাও ভালো থাকবে। আর সেই একঘেয়ে প্রতিদিনের চলার পথে এরকম যখন এক একটি বিশেষ দিন আসে, আমরা এই মানুষগুলিকে আমাদের মধ্যে পাই, কত দূর থেকে তারা এসেছেন আমাদের জন্য, শুধু আসার জন্য আসেননি। সেই বিষয়ে একটি প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় প্রবন্ধ ছিল, অঙ্কন ছিল, স্বামীজির উপর ছবি আঁকা ছিল, সব মিলিয়ে কবিতা ছিল। অর্থাৎ স্বামীজিকে জানতে হবে। আমরা পরাধীনতা থেকে স্বাধীন হয়েছি। এই গত মাসে আমরা 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করেছিলাম, কিন্তু সত্যিই কি আমরা সব সংকীর্ণতা, ভেদাভেদ, প্রাদেশিকতার ঊর্ধ্বে উঠে একেবারে স্বাধীন নাগরিকের সুন্দর জীবন যাপন করতে পারছি না? এখনো কিন্তু আমরা জাতপাতের বৈষম্য মেনে চলি, আমরা ধনী দরিদ্রের মধ্যে ভেদাভেদ করে চলি। আর তার জন্যই যুগে যুগে স্বামীজি সবসময় প্রাসঙ্গিক থাকবে। তাকে জানতে হবে, তাকে পড়তে হবে, তবেই কিন্তু আমরা আমাদের চলার পথটি ঠিক খুঁজে নেব। তিনি বলেছেন, ডোন্ট স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। যতক্ষণ না লক্ষ্যে পৌঁছবে ততক্ষণ চলতে হবে, এবং সঠিক দিশা, সঠিক লক্ষ্য দেখানোর জন্য তিনি আছেন আমাদের সঙ্গে। তার আশীর্বাদ আছে, তার বাণী রয়েছে, সেগুলো আমরা নিয়মিত পাঠ করব, তবেই মূল্যবোধের শিক্ষা সম্পূর্ণ হবে। নিজেকে জানব, আমার দেশকে জানব, আমাকে দিয়ে আমার দেশকে আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি আবার সবাইকে ধন্যবাদ, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে। নিত্য চলে হাজার পর্যটক। রক মানে তো পাথর একটা, দেখার আছে কি? বিস্ময় আর আনন্দের তখনও ছিল বাকি। 3 সমুদ্র মিলেছে সেথায়, ঢেউয়ের অবাধ গতি। ঠিক তার মাঝে এক মন্দিরেতে বীর সেনাপতি। আজও তার অমোঘ বাণী, হে ভারত ভুলিও না, মুচি মেথর আর কৃষক মজুরে দেবতার আনাগোনা। তুমি এসেছিলে জাগাতে মোদের উদাত্ত আহ্বানে। জেনেছি কত, হয়তো বুঝিনি সে বাণীর কি বা মানে। উত্তর থেকে দক্ষিণে তুমি, পশ্চিম থেকে পূবে, ভারতবর্ষেও ধ্যানে জ্ঞানে জাগরণে চিরজাগরুক রবে। নত মস্তকে প্রণাম জানাই, থাকো সদা মনে ঘিরে। তোমার আশিস, তোমার বাণী ঝরিয়া পড়ুক শিরে। নমস্কার। তার জন্য স্বামীজির দেখানো পথ ধরে আমাদের এগিয়ে। নমস্তে জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরে সত্যুচ্ছুক স্বরূপায় স্বামীজি তাপহার। আমি প্রথমে ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। মঞ্চে উপবিষ্ট এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মহাশয়কে শ্রদ্ধা জানাই। আমার সাথে আগত বিশেষ অতিথি আজকে সরোজ কুমার জানা মহাশয়কে আমরা শ্রদ্ধা জানাই। এই বিদ্যালয়ের শিক্ষিকাদের, সর্বোপরি আমার সামনে যে সকল ছাত্রীরা বসে আছে, তোমাদের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানাই। আমরা আজকে একটু অন্য ধরনের একটা অনুষ্ঠানে তোমাদের সাথে মিলিত হয়েছি। সারা বছর ধরে তোমরা নানা ধরনের অনুষ্ঠানাদি করে থাকো, তার মধ্যে এই অনুষ্ঠানটা একটু অন্যরকম। মূল্যবোধ শিক্ষা, এটা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান নয়। মূল্যবোধ শিক্ষা একটা সেমিনার জাতীয় একটা বিষয় নিয়ে এখানে আলোচনা হবে। এই আলোচনার পর
কিছু প্রশ্ন থাকবে, আমরা প্রশ্ন করব। তোমরা যদি তার উত্তর দিতে পারো তাহলে আমরা তোমাদের পুরস্কৃত করব। আমরা প্রশ্ন করব আর তোমরাও আমাদের প্রশ্ন করতে হবে এর পরবর্তী পর্যায়ে। অর্থাৎ যে কোনো সেমিনারে থাকে কি, নিজেদের পরস্পরের মধ্যে তোমরা প্রশ্ন করবে, আমরাও প্রশ্ন করব, এই যে কথাবার্তার মাধ্যম দিয়ে একটা সমাধানপত্র বেরিয়ে আসে। তার জন্য এই ধরনের সেমিনারটা আমরা পূর্ব এবং পশ্চিম এই দুইটি ডিস্ট্রিক্ট মিলে আমরা প্রতি বছর করে থাকি। এই বছরও সেইভাবে আমরা করছি। যে ছাত্রটি খুব সুন্দর স্বরচিত কবিতা পাঠ করেছে, তাকে আমরা বলবো, আমি ব্যক্তিগতভাবে সাজেশান দেব, তুমি এটি মুখস্থ করে নেবে এবং যেদিন যাবে প্রথম এবং দ্বিতীয় যারা হয়েছে তাদের এই বিশেষ করে স্বরচিত কবিতা 2টি করে কপি নিয়ে যেতে হবে। আমাদের 3টি কপি, 3 জন জাজেসকে 3টি কপি দিতে হবে এবং তার সাথে সাথে ওটা আবৃত্তি করে শোনাতে হবে। মুখস্থ তোমরা যদি করতে পারো আলাদা নাম্বার পাবে, বোনাস পয়েন্ট থাকবে। তার জন্য তোমরা যাওয়ার সময় কপিটা নিয়ে যাবে এবং মুখস্থ করতে পারলে ভালো। যাই হোক, তোমরা জানো সকলে 27 সেপ্টেম্বর আমরা সেন্ট্রাল প্রোগ্রামের আয়োজন করেছি। দিন যদি পরিবর্তন না হয় 27 সেপ্টেম্বর সেই 2টি ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আসবে। সেই সারাদিন ব্যাপী প্রতিযোগিতা এবং প্রতিযোগিতার পর এই ধরনের সেমিনার ইত্যাদি হয়ে থাকবে। তারপর আবার পুরস্কার দেওয়া হবে ইত্যাদি হবে। আমার এখন যে মূল বক্তব্য তা হলো মূল্যবোধ শিক্ষা। এই মূল্যবোধ শিক্ষা আমরা ছাত্র জীবন থেকে, বিশেষত আমাদের বাড়িঘর থেকে আমাদের শুরু হয়। এই মূল্যবোধ শিক্ষা মানে কি, আমরা দৈনন্দিন যেভাবে চলাফেরা করছি, কথাবার্তা বলছি, সব কিছুর মধ্যে একটা মূল্য থাকবে। মূল্য মানে এখানে মূল্য মানে টাকা পয়সা নয়, এখানে মূল্য মানে পার্সোনালিটি। একটা আলাদা একটা বিকাশ হবে তোমার, এমন একটা ব্যক্তিত্বের বিকাশ হবে যে ব্যক্তিত্বের বিকাশ হলে তোমাকে সমাজের 10 জন লোক শ্রদ্ধা করবে, সম্মান করবে এবং তোমাকে একটু অন্যভাবে দেখবে। তোমার এই ব্যক্তিত্বের যদি সত্যি সত্যি যদি বিকাশ ঘটে তাহলে তোমার দৈনন্দিন জীবনের বেশিরভাগ সমস্যা তুমি নিজেই সমাধান করে নিতে পারবে। তার জন্য তোমাদের বর্দি বলছিলেন, স্বামী বিবেকানন্দ বলছিলেন, আমাদের দেশের মেয়েদের শুধু শিক্ষা দেওয়ার প্রয়োজন, তাদের শিক্ষা দিয়ে ছেড়ে দাও, তাহলে তারাই বুঝতে পারবে কোনটি ভালো এবং কোনটি মন্দ। ঠিক তেমনি আমাদের ব্যক্তিত্বের বিকাশ হলে বা আমরা মূল্যবোধ শিক্ষা যদি অর্জন করতে পারি তাহলে আমরা নিজেরা বুঝতে পারব কোনটি করা উচিত, কোনটি করা উচিত নয়। আমাদের পুঁথিগত বিদ্যার পাশাপাশি এই ধরনের মূল্যবোধ শিক্ষার উপর রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ ইদানিং খুব গুরুত্ব দিচ্ছে। সারা ভারতবর্ষ এই বিষয়ের উপর খুব গুরুত্ব দিচ্ছে। তোমরা জানো, যারা একাদশ শ্রেণীতে আছো, কল টু দ্য নেশন, মাস্টার রাজাই সহিম ইত্যাদি বই থেকে কিছু কিছু করে অংশ তোমাদের পাঠ্যপুস্তকে নেওয়া হচ্ছে বা হয়েছে। অর্থাৎ এই মূল্যবোধ শিক্ষার উপর আমাদের দেশের এবং রাজ্যের সরকার যেমন গুরুত্ব দিচ্ছে, তেমনি রামকৃষ্ণ মিশন তো গুরুত্ব দিচ্ছে। আমরা আগে থেকেই বলছি, স্বামী বিবেকানন্দ বলছেন, যে শিক্ষা নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করে না সেই শিক্ষা শিক্ষা নয়। ঠিক তেমনি সারা বিশ্বের আজকে মানুষের কাছে এই মূল্যবোধ শিক্ষার গুরুত্ব অপরিসীম। যে দেশ চীন একটা সময় ধর্মকে তারা একদম মানত না, তাদের একটা শ্রেণী একদম মানত না। কিছু বৌদ্ধিস্ট আছে তারা হয়তো মানে, সেটা একটা ব্যাপার, কিন্তু একটা নব্য যুবক তারা
ধর্মকে একদম মানত না একটা সময়, তারা পর্যন্ত আজকে বেলুড় মঠের কাছে এসে বলছে মহারাজ আমাদের দেশে প্রতিনিধি পাঠান, রামকৃষ্ণ মিশন থেকে প্রতিনিধি পাঠান, যাতে মূল্যবোধ শিক্ষা যাতে আমাদের যুবক যুবতীদের মধ্যে যাতে দেওয়া হয়। আমাদের সারা ভারতবর্ষে এই মূল্যবোধ শিক্ষা বিষয়ক নানা ধরনের কেন্দ্র আমরা বেলুড় মঠের পক্ষ থেকে গড়ে তোলা হচ্ছে। শুধু ভ্যালু বেসড এডুকেশনের জন্য একটা নতুন সেন্টারই করে দেওয়া হয়েছে গুরগাঁও, দিল্লির কাছে হরিয়ানায় গুরগাঁও, হায়দ্রাবাদ, গোলপার্ক, এইগুলিতে মূল্যবোধ শিক্ষায় একটা বিশেষ, শিলং, এইগুলিতে মূল্যবোধ শিক্ষার উপর একটা বিশেষ ধরনের কোর্স চালু করা হয়েছে। সেখানে আমরা চাই আমাদের ছেলেমেয়েরা এমনভাবে শিক্ষিত হবে যে শিক্ষা অর্জনের পর তারা রাস্তাঘাটে চাকরি দাও বলে ঘুরে বেড়াবে না। স্বামী বিবেকানন্দ বলছিলেন তোমাদের শিক্ষার উদ্দেশ্য কি? একটা কেরানি বা একটা উকিল হওয়া বা একটা বড়জোর একটা ব্যারিস্টার হওয়া, এর থেকে বেশি তো নয়। কিন্তু স্বামী বিবেকানন্দ বলছিলেন তার এক অন্যতম শিষ্যকে আমাদের এমন শিক্ষা অর্জন করতে হবে যে শিক্ষার দ্বারা তোমরা নিজের পায়ে শুধু দাঁড়াও নয়। তিনি বলছিলেন গঙ্গাতে কি জল কম হয়েছে, সেখানে গিয়ে তোমরা ডুবে মরতে পারো না। শরৎচন্দ্র চক্রবর্তীকে বলছিলেন কিছু জিনিসপত্র সংগ্রহ করে দরকার হলে সেইগুলি আমেরিকা রাস্তায় ঘুরে ঘুরে বিক্রি করো। অর্থাৎ এই কথার অর্থ হলো রাস্তায় এই অলস জীবনযাপন না কাটিয়ে চাকরি দাও বলে ঘুরে না বেরিয়ে তোমরা প্রাচ্য ও পাশ্চাত্যের মিলনে নিজেদের উন্নত করে তুলবে। স্বামী বিবেকানন্দ বারবার বলতেন প্রাচ্য ও পাশ্চাত্যের মিলন। প্রাচ্য মানে কি? আধ্যাত্মিকতা, ধর্ম। স্বামী বিবেকানন্দ বলতেন প্রত্যেকটা দেশের উন্নতির জন্য এক একটা করে ভিত্তি থাকে। ভারতের উন্নতির জন্য সেই ভিত্তি হলো কি? ধর্ম। আমেরিকার ভিত্তি রাজনীতি, জাপানের শিল্প কারখানা, এমন প্রত্যেকটা রাষ্ট্রের ক্ষেত্রে এক একটা উন্নতির এক একটা ভিত্তি বা সোপান থাকে। ভারতের হলো ধর্ম। সেই ভারতের ধর্ম আর পাশ্চাত্যের একটু বললাম রাজনীতি বা শিল্প, পাশ্চাত্য থেকে সেই শিল্প, কারিগরি বিদ্যা, উন্নত কারিগরি বিদ্যা আমাদের দেশে নিয়ে আসতে হবে। আমাদের দেশের ছাত্রছাত্রীরা উন্নত কারিগরি বিদ্যার শিক্ষা লাভ করে তারা কি করবে? আমাদের দেশে এনে প্রতিফলন করবে। গ্রামে গ্রামে ওরা এনে ভারতবর্ষের এই গ্রামের ছেলেরা কি করবে? এখান থেকে তোমরা ভালো পাস করে যাবে, গিয়ে ভারতের কলকাতা, দিল্লি, চেন্নাই এই সমস্ত শহরগুলিতে, আর যারা পারো আরও আমেরিকা, জাপান, সিঙ্গাপুর ইত্যাদি জায়গায় যাবে। সেখান থেকে উন্নত গবেষণা, উন্নত কারিগরি বিদ্যা, উন্নত কৃষিবিদ্যা ইত্যাদি শিক্ষা লাভ করে তোমরা চলে আসবে আবার গ্রামে। তোমরা তারপরে এই সমস্তগুলো শিক্ষা লাভ করে তোমরা সেই দেশে চলে যাবে না, তোমরা আবার আমাদের দেশে চলে আসবে। আমাদের এই রাজ্যে এসে, আমাদের এই গ্রামে এসে হয়তো তোমার বাবা দেখা গেল ছোট একটা জমির খণ্ড বিক্রি করে দিয়ে, বাড়িতে হয়তো একটু জমি আছে তার অর্ধেকটা বিক্রি করে দিয়ে তোমাকে লেখাপড়া করালো। তুমি বাড়িতে এসে কি করবে? সেই জমিতে আরও কীভাবে অধিক ফসল করা যায় তার জন্য তোমার সেই মস্তিষ্ক, উন্নত মস্তিষ্ক তাকে কাজে লাগাবে। তুমি কি করবে? কি করে সেই যে উৎপন্ন ফসল, সেই জমিতে যে ফসল উৎপন্ন হবে তা দীর্ঘদিন ধরে রেখে, অর্থাৎ স্টোরেজ করে তার থেকে উপযুক্ত মুনাফা পাবে। তোমার কারিগরি বিদ্যাটা সেখানে লাগাবে।
এই ধরনের আমরা যদি আমাদের নিজেদের কারিগরি বিদ্যা উন্নত শিক্ষা লাভ করে আমাদের আবার যদি গ্রামে এসে গ্রামে গ্রামে আমরা যদি আমাদের সেই বুদ্ধিটা উন্নত চিন্তা ভাবনাটা আমরা যদি গ্রামে গ্রামে এনে লাগাতে পারি, তাহলে আমাদের চাকরির জন্য রাস্তা রাস্তায় ঘুরে বেড়াতে হবে না। তার জন্য স্বামী বিবেকানন্দ শরৎচন্দ্র চক্রবর্তীকে বলেছিলেন, গঙ্গা থেকে জল কম হয়েছে যে তোমরা ডুবে মরতে পারো না। তার মানে তোমরা একটু কাজ করো, শুধু চিৎকার দিলে হবে না, কাজ করতে হবে। শুধু আমাদের উদ্দেশ্য কি মা বাবাদের? আমার পাশের বাড়ির মেয়ে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, আমার মেয়েকে ডাক্তার করতে হবে, ইঞ্জিনিয়ার করতে হবে। তার বাইরে যে কিছু শিখতে হবে সেই চিন্তা ভাবনাটা আমাদের অনেকের বাড়িতে নেই। তার জন্য কী করে সকাল থেকে রাত্রি পর্যন্ত, সকালবেলা ঘুম থেকে উঠে মাস্টারের বাড়ি যাও, বিশেষ করে শহরগুলোর কথা বলছি, তারপর সেখানের পর এসে আবার স্কুলে যাও, স্কুল থেকে গিয়ে আবার মাস্টারের বাড়ি যাও, আবার মাস্টার বাড়ি থেকে এসে একটু পড়াশোনা, একটু ফ্রেশ হয়ে টিফিন খেয়ে তারপরে আবার পড়তে বসো। সারাদিন পড়া। কিন্তু স্বামী বিবেকানন্দ কি বলছেন? স্বামী বিবেকানন্দ বলছেন আমাদের সার্বিক বিকাশের কথা। স্বামী বিবেকানন্দ নিজে তিনি কি করতেন? পড়াশোনার পাশাপাশি খুব ভালো কুস্তিবীর ছিলেন। তোমরা জানো, তোমরা তো এখানে স্বামীজির সম্পর্কে অনেকেই লেখাপড়া করেছ। ভালো কুস্তি করতেন তিনি, খুব ভালো উন্নত মানের কুস্তিবীর। ভালো ক্রিকেট খেলতেন, অত্যন্ত ভালো ক্রিকেট খেলতেন। আর স্বামীজির পাকওয়াজ বাজানোর কথা তোমরা তো সবাই জানো, অসাধারণ পাকওয়াজ বাজাতেন। আর গান, সেই স্বামীজির ঠাকুরকে গান গাইয়ে প্রথম মন ভুলিয়ে দিয়েছিলেন। সেই স্বামীজির সেই সঙ্গীতগুলি, ব্রাহ্ম সমাজের সেই সঙ্গীত, অত্যন্ত প্রিয় সঙ্গীতগুলি, সেই অনেক অনেক গান স্বামীজি গাইতেন, যে গান না গাইলে শ্রীরামকৃষ্ণদেব ডেকে পাঠাতেন নরনের গান শোনার জন্য। তার পাশাপাশি তিনি কী করতেন? যখন ধ্যানে বসতেন তোমরা জানো, তিনি যখন ধ্যান করতেন এসে সাপ এসে যাচ্ছে, তারপরেও স্বামীজির কোনো হুঁশ নাই, বন্ধু বান্ধবরা সব ছুটে পালাচ্ছে আর স্বামীজি নির্বিঘ্নিতে ধ্যান করে যাচ্ছে। এই যে খেলাধুলা, গান বাজনা আর পড়াশোনা, স্বামী বিবেকানন্দ যখন একদিন তার ঘরে বসে আছে, তখন শরৎচন্দ্র চক্রবর্তী এসে প্রবেশ করলেন। তাকে বলছে, দেখে বড় বড় সব এনসাইক্লোপিডিয়া সারি সারি রাখা আছে। বলছে শরৎচন্দ্র চক্রবর্তী, আচ্ছা স্বামীজি, এত বই আপনি কখন শিখবেন, কখন পড়বেন? এ তো এক জন্মের কাজ নয়। কিন্তু তখন স্বামীজির সাথে সাথে বললেন, তুমি যে কোনো একটা জায়গা থেকে আমাকে প্রশ্ন করো, আমি তার উত্তর দিয়ে দিচ্ছি। যেখান থেকে প্রশ্ন করছে সেখান থেকে উত্তর দিয়ে দিচ্ছেন, এত মেধা। এই মেধা কোথায় থেকে পেলেন? তিনি ছোটবেলা থেকে, তোমাদের মতো যখন বয়স ছিল তখন থেকে তিনি ধ্যান করতেন। যখন যে কাজ করতেন, মন, প্রাণ, শরীর সব কিছু অর্পণ করে 100% দিয়ে সেই কাজটা করতেন। তার জন্য তার এই সফলতার চাবিকাঠি। অর্থাৎ যখন যে কাজে করবেন, মন, প্রাণ, শরীর সব কিছু সেখানে, অন্য কোনো দিকে নয়। আর আমরা কী করি? অর্ধেকটা মন বইয়ে, অর্ধেকটা মন মা কি রান্না করছে, আর অর্ধেকটা মন মোবাইল ফোনে কি মেসেজ এসছে ওইদিকে। তো পড়ালেখাটায় কি হচ্ছে? যার ফলশ্রুতি, যেই পড়া 30 মিনিটে হয়ে যাওয়ার কথা, সেই পড়াটা করতে কতক্ষণ লাগছে? 1 ঘন্টা।